পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান বাসিত আলীকে ভুল প্রমাণ করে ছেড়েছে বাংলাদেশ। ভারতের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকেও কি ভুল প্রমাণ করতে পারবে? দেখুন, বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ নিয়ে এমনিতে ভারতের খুব একটা দুশ্চিন্তা থাকার কথা ছিল না। বাংলাদেশের বিপক্ষে খেলবে, জিতবে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে পয়েন্ট তারা আদায় করে নেবে, অনেকখানি তারা এগিয়ে যাবে, এমনটাই হওয়ার কথা ছিল। কিন্তু সকল ইকুয়েশন বদলে দিয়েছে পাকিস্তানের বিপক্ষে সিরিজটা। সেইখানটাতে বাংলাদেশ যেভাবে ডোমিনেট করে জিতেছে, দুটো টেস্টই জিতেছে, তখন বাংলাদেশকে খুব একটা হালকাভাবে নেওয়ার সুযোগ বোধহয় ভারতের আর নেই। এই সিরিজটা নিয়েই কথা বলেছেন সৌরভ গাঙ্গুলী, এবং সেইখানটাতেই আমি বলছি যে তাকে ভুল প্রমাণ করার একটা চ্যালেঞ্জ এখন বাংলাদেশের সামনে। দেখুন, বাসিত আলীর সঙ্গে আমি তাকে মেলাচ্ছি শুধুমাত্র গিয়ে যেহেতু সিরিজের আগে বাসিত আলীও কথা বলেছিলেন, কিন্তু বাসিত আলী আর সৌরভ গাঙ্গুলী এক না। ডেফিনেটলি ক্রিকেটার হিসাবেও এক না, যেই কথা বলেছেন সেই হিসাবেও এক না। বাসিত আলী পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে কি বলেছিলেন মনে আছে? তিনি বলেছিলেন যে এই সিরিজে বাংলাদেশকে বাঁচাতে পারে একমাত্র বৃষ্টি, নইলে বাংলাদেশ আর পাকিস্তান এই দুই দলের কোনো তুলনাই চলে না। পাকিস্তান ইজিলি গিয়ে ম্যাচগুলো জিতে যাবে। কিন্তু হয়েছেটা কি? হয়েছে গিয়ে দুটো টেস্ট ম্যাচই বাংলাদেশ শুধু জেতেনি, ইনফ্যাক্ট সেকেন্ড টেস্টের লাস্ট ডের আগে হিসাবটা এরকম ছিল একমাত্র বৃষ্টিই পারে পাকিস্তানকে বাঁচাতে। সো সেই জায়গাটা থেকে বাসিত আলীর ওই কথাটা কিরকম বুমেরাং হয়ে ফেরত এসেছে। আর সিরিজ শেষে সেই বাসিত আলীর মন্তব্য হচ্ছে বাবর আজমকে ফর্মে ফেরানোর জন্য এখন বিয়ে করাটা জরুরি। তার অভিভাবকদের প্রতি তার অনুরোধ, বড় ভাই হিসেবে তাকে যেন বিয়ে করে দেয়। বাংলাদেশের গিয়ে ওই গ্রামগঞ্জের যে পিতামাতাদের যে অবস্থা, সেরকম একটা অবস্থায় বাসিত আলী চলে গিয়ে পুরো জিনিসটাকে একেবারে হাস্যকর করে ফেলেছেন। সৌরভ গাঙ্গুলী কিন্তু এরকম হাস্যকর কোনো কিছু বলেননি। হ্যাঁ, তিনি কলকাতার, তিনিও বাঙালি, আমাদের তার প্রতি যেমন একটা আলাদা টান রয়েছে, আলাদা মমত্ববোধ রয়েছে, তিনিও নিশ্চিতভাবে বাংলাদেশকে সেইভাবেই ফিল করেন। কিন্তু বাংলাদেশ ভারতে এই সিরিজটাকে সামনে রেখে তিনি যে কথাটা বলেছেন, সেইখানটাতেও খুব একটা আপনি দোষ ধরার কিছু নাই। বাসিত আলীর মতো তো কিছু তিনি বলেননি। গাঙ্গুলী কি বলেছেন? গাঙ্গুলী বলেছেন যে পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারিয়ে আসাটা এটা সহজ কাজ নয়, বাংলাদেশ সেটা করতে পেরেছে, এই কারণে বাংলাদেশের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি বলেছেন যে ভারত একেবারে ভিন্ন একটা দল, সেটা ঘরে হোক ঘরের বাইরে হোক, অসাধারণ একটা ব্যাটিং লাইন আপ রয়েছে ভারতের। তো বাংলাদেশ আসলে ভারতে গিয়ে জিততে পারবে না, ভারতই এই টেস্ট সিরিজটা বরং জিতে নিবে। তবে যেহেতু পাকিস্তানকে হারিয়ে এসেছে বাংলাদেশের এই টেস্ট দলটা, সো তারা অনেক কনফিডেন্স নিয়ে খেলবে, ভারতেরকে আর কি সেই বিষয়ে ভারত যেন প্রস্তুত থাকে, সেই কথাটাই আসলে সৌরভ গাঙ্গুলী বলেছেন। কথার মধ্যে কোনোটা দিয়ে কিন্তু কোনো ভুল নেই। অবশ্যই সৌরভ গাঙ্গুলী তার জায়গাটা থেকে দাঁড়িয়ে তার দেশের কথা তো বলবেনই, ভারতকে তো, আর ভারত তো ফেভারিটে ভাই এই সিরিজ জয়ের জন্য। কিন্তু বাংলাদেশ যে এই সিরিজটা কোনো কিছুই করতে পারবে না, ভারতের সঙ্গে লড়াই করতে পারবে না, বাংলাদেশের কাছ থেকে ওইরকম কনফিডেন্ট বাংলাদেশের কাছ থেকে সেই লড়াইটাও কিন্তু এক্সপেক্ট করার কথাও গাঙ্গুলী বলেছেন। এখন পাকিস্তানের সেই সিরিজ শুরু হওয়ার আগে বাসিত আলী না হয় কথা বলেছিলেন গিয়ে একেবারে বাংলাদেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, যে বৃষ্টি বাংলাদেশকে বাঁচাতে পারে। কিন্তু আপনি যদি ওভারঅল হিসাবটা ধরেন, পাকিস্তানে গিয়ে বাংলাদেশ সিরিজ জিতে আসবে, দুটো টেস্ট ম্যাচে জিতে আসবে, এটা সিরিজ শুরু হওয়ার আগে বললে না খুব বেশি মানুষ পাওয়া যেত না যে যারা এটার পক্ষে আসলে ভোট দিতেন। বাংলাদেশের ক্রিকেটাররা সেটা করে দেখিয়েছেন। সো পাকিস্তানে গিয়ে যদি সেটা করে দেখাতে পারেন, ভারতে সেটা নয় কেন? অবশ্যই ভারত আর পাকিস্তান এক দল না। গাঙ্গুলী যেরকম বলেছেন পাকিস্তানে এই মুহূর্তে একটা প্রতিভার খরা চলছে, তিনি বলছেন পাকিস্তান বলতে যেটা বোঝা যায় যে সেই মিয়ানদাদ, ওয়াসিম, ওয়াকার, ইউসুফিয়ানা, ইউনুস খান, ওই রকম প্রতিভাবান ক্রিকেটার এখন পাকিস্তান দলটাতে নেই। বাংলাদেশ গিয়ে এটা তো নেই, সেটা তো আমরা আসলে এই সিরিজটা তো আরো ভালো করে বুঝতে পারছি, এমনি ওভারঅলি সেই জিনিসটা বোঝা যায়। ভারতের দলটাতে কিন্তু আসলে প্রতিভার কোনো অভাব নেই। আর টেস্ট ম্যাচে তারা দুর্দান্ত, তারা আসলে সব ফরম্যাটেই দুর্দান্ত। কয়েকদিন আগে তো টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো, তার আগে ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে যে হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে, সেইটাকেও কোট আনকোট একটু অঘটনই ধরতে পারেন, কারণ ভারত এই পুরো টুর্নামেন্টে যেরকম ডোমিনেট করে খেলেছিল, আমিও অস্ট্রেলিয়ানদের সাফল্যকে একেবারে খাটো না করেই বলছি। সো আর টেস্টে তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এই মুহূর্তে ভারত একেবারে টপেই রয়েছে, ফাইনালে ওঠার ক্ষেত্রে তারা ফেভারিট। সো এই সিরিজটাতে তারা ফেভারিট হিসেবেই খেলতে নামবে। ভারতের যদি আপনি ব্যাটিং লাইন আপ ভেঙে দেখেন, গাঙ্গুলী যেটা বলেছেন যে তাদের আউটস্ট্যান্ডিং যেই ব্যাটসম্যানরা রয়েছেন, আলাদা করে তিনি ঋষভ পান্টের কথাও বলেছেন যে পান্ট এই ফরম্যাটেও গিয়ে সেরা হওয়ার যোগ্যতা তিনি রাখেন। অনেকদিন পর
তিনি টেস্টে ফেলেছেন। আর বোলিং লাইন আপ তো ভারতের সবসময় দুর্দান্ত। বাংলাদেশকে এইখানটাতে যে স্পিনের চ্যালেঞ্জটার মুখে পড়তে হবে, স্পেশালি ফার্স্ট টেস্টটাতেও, সেইটাও সৌরভ গাঙ্গুলি উল্লেখ করে দিয়েছেন যে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের যে স্পিন কোয়ার্টেট, এইটা হচ্ছে গিয়ে বিশ্বের সেরা। ভারতের দলগুলো আসলে তাদেরকে সেই স্পিনের মোকাবেলার প্রস্তুতি নিয়েই আসতে হয়। আর চেন্নাইতে স্পিনের সাথে সাথে সেই মানে কি বলে চলে, টানের সঙ্গে সঙ্গে বাউন্সটাও থাকবে। সো এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের জন্য খুব 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 কঠিন হবে। সবই ঠিক আছে, খুবই কঠিন হবে এই সিরিজটা বাংলাদেশের জন্য, কিন্তু বাংলাদেশ পারবেই না, বাংলাদেশ হবেই না, ভারতের সঙ্গে লড়াই করতে পারবে না, বা ধরেন হচ্ছে একটা টেস্ট ড্র করতে পারবে না, বা টেস্ট জিততেই পারবে না। এমনটা কি আসলে ভাই বলা যায়? এমনটা আসলে বলা যায় না। পাকিস্তানের সঙ্গেও যেটা আমি বলছিলাম, এই সিরিজটা শুরুর আগে 13টা টেস্ট ম্যাচের মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে মিলে আমরা একটা টেস্টও জিতিনি। সেইখানটাতে আমাদের মানে একটা মাত্র ড্র ছিল, সেইটা আমাদের খুবই কৃতিত্বপূর্ণ ড্র 2015 সালে খুলনাতে। ভারতের সঙ্গেও কিন্তু এখন পর্যন্ত আমাদের 13টা টেস্ট ম্যাচ যে হয়েছে, সেইখানটাতেও আমরা কোনো টেস্ট জিতিনি। দুইটা যে ড্র ছিল 2007 আর 2015 সালে, সেই দুইটা ড্র কিন্তু বৃষ্টির সৌজন্যে মোরললেস। কিন্তু লাস্ট যে টেস্টটা আমরা খেলেছি বাংলাদেশ ভারত, শেষ টেস্ট ম্যাচটা এই ঢাকায় হয়েছে মিরপুরে, এবং সেইখানটাতে আমরা জয়ের কিন্তু খুব কাছাকাছি চলে গিয়েছিলাম, খুব কাছাকাছি। সেই খুব কাছাকাছি কিভাবে, লাস্ট ইনিংসে ভারতের জয়ের টার্গেট ছিল 145, আমরা 71 রানে বা 72 রানে ওদেরকে 7 উইকেট তুলে নিয়েছিলাম। ইনফ্যাক্ট 80 রানে 8 উইকেট হতে যেতে পারতো যদি মমিনুল হক শর্ট লেগে ক্যাচটা না ফেলতেন অশ্বিনের। শেষ পর্যন্ত এই অশ্বিনে আর আইআর পার্টনারশিপ বাংলাদেশের একেবারে মুখের গ্রাসটা কেড়ে নিয়েছে। মনে রাখতে হবে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে মিরপুরে যে খেলা হয়েছে বা এই আমাদের হোম অ্যাডভান্টেজের যে বিষয়টি সেটা হচ্ছে, ভারতের সাথে তো ভাই সেই হোম অ্যাডভান্টেজের আলাদা করে বিষয়ে বাংলাদেশের আর কি থাকবে। মাঠটা আমাদের একটু বেশি পরিচিত, কিন্তু উইকেটটা ভারতের একেবারে অপরিচিত, সেটা বলার উপায় আছে। সাবকন্টিনেন্টের দলগুলোর সাবকন্টিনেন্টের মধ্যেও ভারতের অপরিচিত বা ভারতের হচ্ছে গিয়ে দুর্বলতার জায়গা মেনে আমরা আসলে উইকেট বানাবো, সেরকম কি বলার উপায় আছে? এই যে গাঙ্গুলি তো বললেন যে তাদের যে স্পিন কোয়ার্টেট, সো সেইটা তো ভারতের সবসময় স্পিনই শক্তির জায়গা, বাংলাদেশেরও টেস্ট ম্যাচে সেইটা হয়ে এসেছে এতকাল। সো ওই যে টেস্ট ম্যাচটাতে যে আমরা এত কাছাকাছি চলে গিয়েছিলাম জয়ের, শেষ পর্যন্ত 3 উইকেটে হেরেছি, সেইখানটাতে কিন্তু বাংলাদেশ সেই প্রমিসটা দেখেছিল। 2022-এর ডিসেম্বরের কথা আমি বলছি। তারপরে তো এই বছর দুয়েক সময় গিয়েছে, এবং লাস্ট যখন আমরা পাকিস্তানে গিয়ে এরকমভাবে ডমিনেট করে সিরিজটা জিতে আসলাম, সেইখানে আমাদের শুধু মানে ব্যাটিংয়ে শুধু ক্লিক করে নাই, বোলিং লাইন আপের কথা বললে স্পিনারদের চেয়ে পেস বোলাররা আরও বেশি মনে হয়েছে যে ডমিনেটিং রোলটা প্লে করেছেন। সো ভারতের জন্য ওইখানটাতে আমরা যে খেলবো দুটো টেস্ট ম্যাচ চেন্নাইতে এবং কানপুরে, একটা 19 তারিখ থেকে একটা 27 তারিখ থেকে শুরু হবে, কোনোটাই বাংলাদেশের জন্য সহজ হবে না। কিন্তু আমরা যে আসলে একটা রাইট পাথে আছি সেইটা প্রমাণ করার একটা বিরাট চ্যালেঞ্জ আমাদের এই সিরিজটাতে রয়েছে। সিরিজ যখন শুরু হয় তখন এই যে সাবেক ক্রিকেটার, সাবেক অধিনায়করা কে কি বলছেন না বলছেন সেগুলো মাথায় রেখে দলগুলো খেলতে নামে? আমার কাছে সেটা মনে হয় না। মানে আপনি যদি একেবারে সেই লিজেন্ডারি পর্যায়ের হিসাবগুলোর কথা বাদ দেন, আমি লেটস সে ধরেন গ্লেন ম্যাকগ্রা সিরিজ শুরু হওয়ার আগে বলতেন যে এই সিরিজে আমি টেন্ডুলকারকে আউট করবো 5 টেস্টের মধ্যে হচ্ছে গিয়ে বেশিরভাগ সময়, বা লারাকে আমি আউট করবো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ শুরু হওয়ার সময়। সো সেইগুলোর আলাদা একটা গুরুত্ব পেত। এখন ধরেন হচ্ছে বাসিত আলী কি বলেছিল সেইটা মাথায় রেখে কি পাকিস্তানে বাংলাদেশ খেলেছে নাকি? বা ধরেন সৌরভ গাঙ্গুলির এই চ্যালেঞ্জটা বাংলাদেশকে কি, মানে যে কথাটা বলেছেন যে না বাংলাদেশ সিরিজটা জিতবে বলে তিনি দেখছেন না, মানে বাংলাদেশ জিতবে বলে দেখছেন না, ভারতীয় সিরিজ জিতবে, ঠিক আছে, তার জায়গা থেকে সেটা বলতে পারেন। কিন্তু আমি বলছি যে বাংলাদেশ এই এখন গাঙ্গুলিকে আসলে ভুল প্রমাণ করার একটা ব্যাপার কিন্তু এই জায়গাটাতে আছে, এবং বাংলাদেশের সামর্থ্য সেই জিনিসটা রয়েছে। আই এম শিওর যে বাংলাদেশ এই টেস্ট কোনো মানে 2টা টেস্টের মধ্যে ধরেন একটা টেস্ট জিতলো, টেস্ট জেতার পর কি বাংলাদেশের ক্রিকেটাররা বা বাংলাদেশের ক্যাপ্টেন কেউ কেউ বলবেন যে আমরা সৌরভ গাঙ্গুলিকে ভুল প্রমাণ করেছি? বিষয়টা তা নয়। কিন্তু যখন আমরা একটা রাইট ট্র্যাকে আছি, সেই রাইট স্টেটমেন্ট দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, খুব জরুরি। এবং এই মুহূর্তে বাংলাদেশ টিম যেই জায়গাটাতে আছে, তাতে এর চেয়ে ভালো অবস্থাতে আমরা আসলে যেতে পারতাম না, ভালো প্রিপেয়ার্ড অবস্থাতে আমরা যেতে পারতাম না, এইটাও মাথায় রাখতে হবে। আমরা জাস্ট 2টা টেস্ট খেলেছি, যে ভারত কিন্তু বেশ কিছুদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে। আপনি যদি লাস্ট মনে 30-40 দিন, 1 মাসের বেশি সময়, এরকম গ্যাপটাও খুব একটা পাওয়া যায় না ভারতের ক্রিকেটের যে স্কেজিউল সেই অনুযায়ী। সো সেইটা একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ, তারা দুলীপ ট্রফি খেলছে, সেইটাও গুরুত্বপূর্ণ তাদের প্রিপারেশনের জন্য, কিন্তু আমরা তো একটা প্রপার 2টা টেস্ট ম্যাচ খেলে এসেছি। তো বাংলাদেশের সেই প্রিপারেশনটাও গুরুত্বপূর্ণ। এই 2টা টেস্ট ম্যাচের রেজাল্ট কি হবে, যেমন আগে ভারতে গিয়ে বাংলাদেশ যে 3টা টেস্ট খেলেছে, এর মধ্যে 2017 হায়দ্রাবাদে আমরা 200 রানের উপরে হেরেছি, আর 2019-এ যেই 2টা টেস্ট খেলেছি সেই 2টা টেস্ট আমরা ইনিংস ব্যবধানে হেরেছি। এই 2টা টেস্ট ম্যাচে বাংলাদেশের অন্ততপক্ষে ওই রকম পরিণতি হবে না, ওই প্রত্যাশা আমরা করতেই পারি। আর যদি সেই সঙ্গে বাংলাদেশ জিতবে না, সৌরভ গাঙ্গুলির এই কথাকে যদি ভুল প্রমাণ করা যায়, মানে যদি ভুল প্রমাণ করতে হয়, তাহলে এখনকার চেয়ে ভালো সময়, ভালো সুযোগ
আমরা আমাদের অবস্থান থেকে বলছি, ভারত দুর্দান্ত দল সেটা মাথায় রেখেই বলছি, আমাদের জায়গা থেকে এর চেয়ে ভালো সময় ভালো সুযোগ আর কোথায় কখন পাবো বলেন তো দেখি।